হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলার ইউটিউব চ্যানেল। আমি জাসমিন, তোমাদের লাইফ সায়েন্সের টিচার। তো আমরা ক্লাস 9-এর যে তোমাদের জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স পার্টটা রয়েছে, ওর সেকেন্ড চ্যাপ্টার, যেটা কি না জীবন সংগঠনের স্তর। মানে ফার্স্ট চ্যাপ্টার আমরা কি দেখেছিলাম, জীবন ও তার বৈচিত্র্য, অর্থাৎ আমার চারপাশে কি কি জীব রয়েছে সেগুলো সম্পর্কে জেনেছিলাম, তার ডিটেলস জেনেছিলাম। যে মধ্যে অ্যানিমাল কিংডম, প্ল্যান্ট কিংডম ছিল, তার ভাগগুলো জেনেছি। এবার এই যে জীব তৈরি হচ্ছে, জীবন তৈরি হচ্ছে বললাম, তা জীবন কি, এটা তো ফার্স্ট চ্যাপ্টার অলরেডি জেনে নিয়েছো, আর না দেখে থাকলে প্লেলিস্টে দেওয়া রয়েছে, দেখে নেবে। তাহলে জীবন সংগঠনের স্তর মানে কি কি লেভেল, কি কি ধাপ রয়েছে সেটা একটু জানা যাক। এবার এর প্রথম প্রথম তোমরা একটু জেনেছো ক্লাস 8-এ, যে সেল থাকে, তারপর অর্গান তৈরি হয়, অর্গান সিস্টেম তৈরি হয়, তাই তো? তাহলে এবার আমরা ওগুলোকে আরো ডিটেলসে জানবো, অর্থাৎ কি কি বিক্রিয়া হয়, কি কি রাসায়নিক বিক্রিয়া হয়, কি কি রয়েছে আমাদের বডির মধ্যে, সেগুলো একটা একটা করে জানবো। ওকে, তাহলে চলো আজকে স্টার্ট করা যাক তোমাদের ক্লাস 9-এর এই যে জীবন বিজ্ঞান পরিবেশের সেকেন্ড অধ্যায়, জীবন সংগঠনের স্তর মানে কি কি লেয়ার রয়েছে, কতগুলো স্তর রয়েছে, সেগুলো জানবো। তার আজকে পার্ট 1। ওকে, তাহলে দেখো, এই যে জীবন রয়েছে, একে যদি আমরা একদম প্রথম দিকে ভাগ করি, একদম ব্রড ক্লাসিফিকেশন করি, তাহলে দেখা যাবে যে আমাদের জীবন একটা জৈব অণু রয়েছে, যেটা আমাদের বডির মধ্যে রয়েছে। এই জৈব অণু জিনিসটা কি? জৈব মানে কি, জৈবিক, তাই তো? তাহলে এই জৈব অণুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে এইগুলো প্রত্যেকটা আমাদের জীবনের মধ্যে রয়েছে, আমাদের বডি স্ট্রাকচারের মধ্যে রয়েছে, রাইট? তো জৈব অণুকে আমরা দু ভাগে কি কি ভাগে ভাগ করতে পারি? একটা হবে তোমার অজৈব উপাদান, আর একটা হবে তোমার জৈব উপাদান। তাহলে জৈব অণুকে যদি আমরা ভাগ করি, একটা হবে তোমার, এদিকে আসি, জৈব উপাদান, অজৈব, একটা হবে জৈব উপাদান। তাহলে একটা কি রয়েছে তোমার, ফার্স্ট নাম্বার 1 কি, নাম্বার 1 তোমার হলো অজৈব উপাদান। অজৈব উপাদান। আর নেক্সট অ্যানাদার কি রয়েছে তোমার, জৈব উপাদান। জৈব উপাদান। তাহলে অজৈব উপাদান আর জৈব উপাদানের মধ্যে পার্থক্যটা কি? দেখো, জৈব অন্য দুটো ভাগ আমরা দেখলাম। জৈব উপাদান, অজৈব উপাদান মানে কি, যেগুলো আমাদের বডির মধ্যে তৈরি হচ্ছে না, অজৈব প্রক্রিয়ার মধ্যে তৈরি হচ্ছে। আর জৈব মানে কি, যেটা আমাদের জীবনের মধ্যে রয়েছে। দেখো, এর এক্সাম্পল গুলো দেখলে বোঝা যাবে যে অজৈবের মধ্যে কারা কারা রয়েছে। যদি তুমি দেখো যে অজৈবের মধ্যে রয়েছে তোমার কি, নাম্বার 1-এ হবে যে জল, ওয়াটার। তাহলে ওয়াটার কি রয়েছে তোমার, অজৈব উপাদান। ওকে, তার সংকেত কি, H2O। তোমরা এটা পড়েছো পদার্থবিজ্ঞান চ্যাপ্টারে। ওকে, নেক্সট তোমার অজৈব উপাদান হচ্ছে অ্যাসিড। নেক্সট তোমার কি রয়েছে, অ্যাসিড। ইংলিশে কি, অ্যাসিড, বা দেখে তোমার হচ্ছে যে অম্ল। নেক্সট হচ্ছে তোমার ক্ষার, যাকে কি বলা হচ্ছে, বেস। ওকে, অ্যান্ড নেক্সট তোমার কি রয়েছে, লবণ, বা যাকে আমরা বলছি সল্ট। অ্যান্ড একদম শেষে রয়েছে তোমার গ্যাস। গ্যাস, বোঝা গেল? তাহলে এই তোমার জল, অ্যাসিড, তারপরে ক্ষার, লবণ আর গ্যাস, এগুলো কার মধ্যে পড়ছে, তোমার অজৈব উপাদানের মধ্যে পড়ছে। তাহলে ম্যাম জৈব উপাদানের মধ্যে কারা আসছে? এই যে জৈব আর অজৈব আমরা ভাগ করলাম জৈব অণুকে, সেই জৈব উপাদানের মধ্যে কারা আসছে? দেখো, জৈব উপাদানকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? তাহলে এটা অন্য কালে ইউজ করি। জৈব উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তো জৈব উপাদানকে আমরা কি, দেখো দুটো ভাগে ভাগ করছি, একটা, দুটো। একটা হচ্ছে ক্ষুদ্র জৈব অণু, মানে স্মল, ক্ষুদ্র, ধরে একটা হচ্ছে বৃহৎ জৈব অণু।
তাহলে আমরা দেখছি যে দুভাগে যেটা ভাগ করলাম, সরল অজৈব উপাদান আর জৈব উপাদান। তাহলে অজৈব উপাদানের মধ্যে কি আছে তোমার জল, অ্যাসিড, ক্ষার আর লবণ গ্যাস আসছে। আর জৈব উপাদানের মধ্যে আমরা কি দেখলাম, ক্ষুদ্র আর তোমার কি বৃহৎ জৈব অণু আছে। এবার ক্ষুদ্র জৈব অণুর মধ্যে কারা আসছে আর বৃহতের মধ্যে কারা আসছে সেটা দেখো। দেখো ক্ষুদ্র মানে কি বলেছিলাম, সিম্পল হবে জেনে রাখবে, আর যখন বৃহৎ বলছি মানে কি আরো কমপ্লেক্সের দিকে এগোচ্ছে, রাইট? তো ক্ষুদ্রের মধ্যে কারা আসছে, সব জিনিস এখানে সিম্পল হবে, স্ট্রাকচার একদম সিম্পল হবে। তাহলে এখানের মধ্যে শর্করা যদি আসে, এখানের মধ্যে আসবে সরল শর্করা। তাহলে এখানের মধ্যে কি আসছে, সরল শর্করা। নেক্সট তোমার কি আসবে, এখানের মধ্যে আসবে দেখো, যদি প্রোটিনটা বৃহৎ হয়ে থাকে, যদি জটিল হয়ে থাকে, তাহলে সিম্পল স্ট্রাকচারটা কি হবে, অ্যামাইনো অ্যাসিড হবে। তাহলে অ্যামাইনো অ্যাসিড তোমার আসছে ক্ষুদ্রের মধ্যে, এই ক্ষুদ্র জৈব অণুর মধ্যে আসছে। তাহলে এখানের মধ্যে কি আছে তোমার, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। নেক্সট তোমার কি আসবে 3 নম্বরে, 3 নম্বর আছে ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিডটা কার মধ্যে পড়ছে, ক্ষুদ্র জৈব অণুর মধ্যে আছে কি, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। আর নেক্সট তোমার আছে কি, নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। দেখো সরল শর্করা যদি এখানে হয়ে থাকে, তাহলে আমাদের যখন বৃহতের মধ্যে পড়ছে তখন নিচে জটিল শর্করা হবে। যদি এখানে অ্যামাইনো অ্যাসিড হয়ে থাকে তাহলে সেখানে প্রোটিন হবে। যদি এখানে নিউক্লিওটাইড হয়ে থাকে তাহলে সেখানে নিউক্লিক অ্যাসিড হয়ে থাকে, আমাদের ডিএনএ আসছে, আরএনএ আসছে, রাইট? তাহলে জটিলের মধ্যে বা বৃহতের মধ্যে মনে রাখবে, বৃহৎ আর জটিল দুটো অলমোস্ট সেমই, কারণ এর মধ্যেও প্রোটিন আছে, ওর মধ্যে প্রোটিন ছিল, সেম সেম একই কথা। মানে বৃহৎ জৈব অণু যা আর জটিল জৈব অণু তা। তাহলে বৃহতের মধ্যে কারা আসছে এবার দেখো, তাহলে বৃহৎ জৈব অণুর মধ্যে আছে কি তোমার 1 2 3 and 4। তাহলে দেখো সরল শর্করাটা যখন বৃহৎ হয়ে যাচ্ছে তখন তার কি নাম হয়ে যাচ্ছে, জটিল শর্করা। তখন তার কি নাম হয়ে যাচ্ছে, জটিল শর্করা। নেক্সট কি বলছে তোমার, নেক্সট যখন তোমার অ্যামাইনো অ্যাসিড ছিল যেটা তোমার সরলে, সেটাই যখন বৃহৎ যাচ্ছে, কমপ্লেক্স যাচ্ছে, তখন সেটা প্রোটিন নাম হয়ে যাচ্ছে। তখন তার নাম কি হচ্ছে, প্রোটিন, প্রোটিন। ওকে। যে ফ্যাটি অ্যাসিডটা তোমার সিম্পলে ছিল, মানে ক্ষুদ্রতে ছিল, যখন সেটা বৃহতে যাচ্ছে বা কমপ্লেক্স হচ্ছে, তখন সেই ফ্যাটি অ্যাসিড গুলো অনেকগুলো মিলে তৈরি করছে কি, লিপিড। কি তৈরি করছে, লিপিড। নেক্সট তোমার এই নিউক্লিওটাইড, যখন নিউক্লিওটাইড সিম্পল ছিল তো সিম্পল ছিল, যে ক্ষুদ্র ছিল, বাট যখন সেটা বৃহৎ জৈব অণুর মধ্যে আসছে তখন সেটা কি নাম হচ্ছে, নিউক্লিক অ্যাসিড। তখন কি নাম হচ্ছে তার, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। ওকে, তাহলে এটা গেল তোমার কি, জৈব অণু যেটা বললাম তার ক্লাসিফিকেশন, একদম প্রথম লেভেল। প্রত্যেকটা ক্ষেত্রে ক্লাসিফিকেশনের মধ্যে আমি সহজ হবে, ইজি হবে। তাহলে দেখো এইগুলো রয়েছে পুরো চ্যাপ্টারের মধ্যে। এবার এগুলোকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানবো যে কোনটা জল বা কিভাবে বিক্রিয়া হচ্ছে, তোমার অ্যাসিড কি, ক্ষার কি, লবণ কি, প্রত্যেকটা জিনিস রয়েছে। বাট ওভারঅল এটা একটা ক্লাসিফিকেশন, যার মধ্যে স্টার্ট হয়েছে কোথা থেকে, জৈব অণু থেকে। জৈব অণু ক ধরনের রয়েছে, 2 ধরনের, একটা অজৈব আর একটা জৈব উপাদান রয়েছে। অজৈব মানে কি কার মধ্যে রয়েছে, তার মধ্যে কে রয়েছে, আমাদের জল রয়েছে, অ্যাসিড রয়েছে, তোমার ক্ষার রয়েছে, লবণ রয়েছে, গ্যাস রয়েছে। বোঝা গেল? নেক্সট তুমি এদিকে আসো, যেগুলো তোমার জৈব উপাদানের মধ্যে আসছে। কোনগুলো জৈব উপাদান রয়েছে তাকে আবার দুভাগ ভাগ করছি, একটা তোমার বৃহৎ রয়েছে, একটা ক্ষুদ্র রয়েছে। বৃহতের মধ্যে আবার 4 ভাগে ভাগ করছি। তার মধ্যে রয়েছে তোমার সরল শর্করা, তার মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, তার মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড, তার মধ্যে রয়েছে তোমার নিউক্লিওটাইড। আবার এগুলোরই জটিল প্রকৃতি দেখি, জটিল জটিল মানে ভার্সন দেখি, তাহলে কি হবে, সরল শর্করা থেকে জটিল শর্করা আসছে। নেক্সট তোমার অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন গঠন করছে। মানে মনে রাখবে যে প্রোটিনের স্ট্রাকচারের যদি ক্ষুদ্রতম একক কি ধরা হয়, অ্যামাইনো অ্যাসিড। ওকে, তাহলে প্রোটিনটা কি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হচ্ছে। নেক্সট তোমার ফ্যাটি অ্যাসিডের লিপিড তৈরি করছে, কারণ লিপিডের মধ্যে অনেক ফ্যাটি অ্যাসিড দেখতে পাওয়া যায়। আর নিউক্লিওটাইড গুলো যুক্ত হয়ে কি করছে, নিউক্লিক অ্যাসিড তৈরি করছে। নিউক্লিক অ্যাসিড মানে কোনগুলো, ডিএনএ অ্যান্ড আরএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অ্যান্ড
রাইবোনিউক্লিক অ্যাসিড। বোঝা গেল? তাহলে এটা গেল তোমার ক্লাসিফিকেশন। এবার চলো আমরা যে বললাম জৈব উপাদান, এই জৈব উপাদানগুলোকে এবার দেখো। হুম, এই জৈব উপাদানগুলোকে দেখো। তাহলে প্রথমে আমরা কি কি কোথায় দেখবো একটা একটা করে। প্রথমে আমাদের জল আসবে, নেক্সট অ্যাসিড আসছে, নেক্সট ক্ষার আসছে, নেক্সট লবণ এন্ড গ্যাস। তাহলে আজকে আমাদের টপিক কিন্তু এইগুলি হবে, একটা একটা করে ডিসকাশন করবো। ওকে, তো সব থেকে প্রথমে রয়েছে জল। জল কি? একদম জীবনের মৌলিক একক, জল ছাড়া তো কিছুই চলবে না। ওকে, তাহলে জলটা কার মধ্যে চলছে? তোমার অজৈব উপাদানের মধ্যে পড়ছে আমাদের এই জল। ওটা তো প্রত্যেকে জানো, তুমি জানো যে জীবনের প্রধান যে অপরিহার্য উপাদান সেটা কি? জল। যে জীবন তথা প্রাণের একটি অপরিহার্য উপাদান জল, এটা কিছু জানার নেই। জল ছাড়া কোনো জীব বাঁচতে পারবে না, না তুমি না আমি, কেউ বাঁচতে পারবে না, তাই তো? আর আচ্ছা তাহলে বলবে তো মরুভূমি প্রাণীরা জল পায় না, তাহলে তারা কি বেঁচে থাকে? তাদের দেহে সেরকম অভিযোজন হয়ে গেছে, অভিব্যক্তি হয়েছে, তারা সেরকম ভাবে নিজেকে অ্যাডাপ্ট করেছে। মানে ওখানে জল ধরে রাখার ক্ষমতা তাদের মধ্যে হয়েছে, উটের পুজের মধ্যে তারা জল ধরে রাখতে পারে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা নিজেকে কি করেছে? ডেভেলপ করেছে। কিন্তু সেটা তো আমরা পারবো না, সুতরাং আমাদের জীবন জল ছাড়া চলবে না। বোঝা গেল? জীবদেহের ওজনের 60 থেকে 80% কি থাকে? জল থাকে। তাহলে তোমার বডি ওয়েট যেটা রয়েছে তার 60 থেকে 80%, মানে ম্যাক্সিমাম পার্ট, 50-এর ওভার যাচ্ছে, তাহলে কি থেকে? জল দিয়ে গঠন হয়েছে। জল প্রত্যক্ষ পরোক্ষভাবে জীবদেহের বিপাক তথা পুষ্টিতে নানাভাবে সাহায্য করে থাকে। তাহলে কি বলছে? এই জলটা আমাদের যে বিপাক প্রক্রিয়া হয়ে থাকে, মেটাবলিজম প্রসেস হয়ে থাকে বডির মধ্যে, তাতে একদম ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি হেল্প করে থাকে। বোঝা গেল? জল ছাড়া আমাদের বডির কোনো প্রকার মেটাবলিজম বা বিপাক ক্রিয়া সম্পন্ন হবে না। আর যদি আমার বডির মধ্যে বিপাক ক্রিয়া সম্পন্ন হয়, তুমি ছাড়া বদহজম হবে, তোমার যেটা খাবে সেটা হজম হবে না, সেটার মধ্যে কোনো প্রকার এনার্জি পাবে না, মানে তুমি মারা যাবে। এক প্রকার সিম্পল কথা, তো আমি মারা যাবো তাহলে যদি না হয় বিপাক প্রক্রিয়া সঠিকভাবে। তো সেই জন্য কিন্তু তোমার কি দরকার? জল। এবার জলটা প্রত্যক্ষভাবে হেল্প করতে পারে, পরোক্ষভাবে হেল্প করতে পারে। বোঝা গেল? ওকে, নেক্সট কি বলছে? দ্রাবক রূপে কোষের অনেক জৈব ও অজৈব পদার্থকে দ্রবীভূত অবস্থায় রাখতে উদ্ভিদের প্রধানত মৃত্তিকাস্থ, আচ্ছা এটা পয়েন্ট দেখো, বলছে দ্রাবক রূপে। দ্রাবক কথাটার মানে কি? যে আমরা যখন শরবত বানাই, তাই তো? দুটো জিনিস থাকে, একটা হচ্ছে মানে এইটা দেখো, এটা একটা বলে দিই, যে আমাদের যখন কোনো দ্রবণ বানাই, দ্রবণ, তখন তার মধ্যে কি থাকে? দ্রাব্য আর প্লাস কি থাকে? দ্রাবক। যেমন ধরো চিনির শরবত বানাচ্ছি, তাহলে তার মধ্যে যেটা বেশি অ্যামাউন্ট রয়েছে কি? জল। তো জলটা কি রয়েছে লিকুইডে? সেটা হচ্ছে তোমার দ্রাবক। আর দ্রাবকের মধ্যে যেটা দেওয়া হয় সেটা তোমার কি রয়েছে? দ্রাব্য। তাহলে এখানের মধ্যে চিনিটা কি? চিনি বলো, নুন বলো, যে কিছু দাও, সেটা হচ্ছে দ্রাব্য। তাহলে এই দ্রাবক রূপে কোষে অনেক জৈব ও অজৈব প্রক্রিয়াকে দ্রবীভূত অবস্থায় রাখছে কি? আমাদের কি হেল্প করতেছে এই জল। জল লিকুইড, লিকুইড আমরা কি বললাম? দ্রাবক হিসেবে ইউজ করা হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি বলছেন? উদ্ভিদের ক্ষেত্রে মৃত্তিকাস্থিত মূলরন্ধ্র এবং জলজ উদ্ভিদের জলে নিমজ্জিত সমস্ত অঙ্গ দিয়ে জল শোষণ করে থাকে। তাহলে যে সমস্ত উদ্ভিদরা জলে বসবাস করছে, তার তো পুরো দেহটা ইউজ করছে সে জল, মানে জল নিতে, তাই তো? কিন্তু যদি স্থলজ উদ্ভিদ থাকে তাহলে তাদের ক্ষেত্রে যে মৃত্তিকা, মানে মাটির নিচে যে মূলরম গুলো রয়েছে, মাটির নিচে মূল রয়েছে, ওই মূলরম দিয়ে তারা কি করে থাকে? মাটির নিচে জল শোষণ করে থাকে। এবং যদি উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া চালাতে হয়, তার মধ্যে প্রত্যেকটা ক্লোরোফিল লাগবে, সূর্যালোক লাগবে, তার মধ্যে জলও ছিল, সেই জলটা শোষণ করবে এবং জাইলেম ফ্লেম বিভিন্ন সংবহন করা যন্ত্রের মাধ্যমে সেই পাতায় নিয়ে যাবে, যেটাতে রান্নাঘর রয়েছে, সেখানে গিয়ে কি হবে না, তোমার প্রসেসটা বাকিগুলো চালাবে। বুঝা গেল? ওকে, নেক্সট কি বলছে? যেটা তো উদ্ভিদের ক্ষেত্রে গেল, যে উদ্ভিদের ক্ষেত্রে যারা জলজ উদ্ভিদ তারা মাটি থেকে, মানে জল পুরো বডি থেকে নিয়ে নেয়, আর যারা স্থলে থাকে তাদের মূলরম দিয়ে নেয়, যেটা মাটির তলায় রয়েছে। আর প্রাণীর ক্ষেত্রে আমরা কি করি? জল খাই। আমরা তো আর ওরকম মূল ইউজ করি না যে আমরা মূল দিয়ে জল নেবো, এরকম করি না। তাহলে আমরা কি করে থাকি? জল পান করে থাকি। জল পান করি অথবা খাদ্যের মাধ্যমে জল গ্রহণ করে থাকি। যে তুমি কোনো ভেজিটেবল খাও, সেক্ষেত্রে কিন্তু জল থাকে। শসা খাও, ওখানে জল, ওখানেও তো জল রয়েছে, তাই না? সেই জলটা আমরা ইউজ করছি, মানে খাচ্ছি, প্রত্যক্ষ পরোক্ষভাবে খেলাম। ওকে, নেক্সট কি বলছে? যে জীবদেহে জলের ভূমিকা। তাহলে আমাদের বডির মধ্যে, আমাদের জীবদেহের মধ্যে আমাদের এই জলটা কেন খাবো? কি লাভ খেয়ে? ভূমিকাটা কি রয়েছে? আগে একটা ভূমিকা অলরেডি পড়লে, যে আমাদের বিপাক প্রক্রিয়ায় হেল্প করে থাকে। যদি আমরা জল না খাই ঠিকভাবে, তাহলে আমাদের বিপাক প্রক্রিয়া কিন্তু হবে না। আমাদের বডির মধ্যে কোনো প্রকার রাসায়নিক বিক্রিয়া বা মেটাবলিজম প্রসেস আউট, মানে তুমি আউট, তাই তো? তো এখানে বলছে কি দেখো,
জল উদ্ভিদ ও প্রাণী কোষের প্রোটোপ্লাজমে সজীবতা বজায় রাখে। তাহলে প্রোটোপ্লাজম জিনিসটা কি বলেছিলাম, আগে বলেছি প্রোটোপ্লাজম কি, ফার্স্ট চ্যাপ্টারে ছিল। তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে যখন কোনো সেল থাকে তার মধ্যে নিউক্লিয়াস থাকে, বিভিন্ন ধরনের হচ্ছে তোমার ইয়ার থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, গলগি বডি থাকে, বিভিন্ন কোষাঙ্গাণু থাকে। আর ওই কোষাঙ্গাণুগুলো কোথায় থাকে, একটা সাইটোপ্লাজম বলে জিনিস হয়, যেটা কি থাকে না এরকম ভাবে মানে অর্ধতল জেলির মতো থাকে। তো সেই সাইটোপ্লাজম আর কোষাঙ্গাণু এই দুটোকে মিলে কি রয়েছে তোমার প্রোটোপ্লাজম। বোঝা গেল? তো এর মধ্যে কি থাকে তোমার সাইটোপ্লাজম প্লাস কোষীয় অঙ্গাণু। সাইটোপ্লাজম প্লাস কোষীয় অঙ্গাণু মিলে তোমার তৈরি করছে কি প্রোটোপ্লাজম। তাহলে এই প্রোটোপ্লাজমের সজীবতা বজায় রাখে। এবার বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। যদি প্রোটোপ্লাজম ঠিকঠাক না থাকে তাহলে সেলের এক্সিস্টেন্স থাকবে না, আর সেল না থাকে মানে আমিও থাকবো না, আমরাও থাকবো না, রাইট? ওকে, নেক্সট বলছে উদ্ভিদ পাতায় উৎপন্ন খাদ্য জল, উদ্ভিদ পাতায় উৎপন্ন খাদ্য জলের সাহায্যে কোষ থেকে কোষান্তরে প্রেরণ করে। এবার দেখো উদ্ভিদের পাতা রয়েছে, এই পাতায় যে খাদ্য উৎপন্ন করলো ওই পাতার মধ্যে রইলো, এরকম হলে তো আমার লাভ নেই ভাই। তোমার মা রান্নাঘরে খাবার রান্না করেছে, ওই রান্নাঘর লক করে দিয়েছে আর কোথাও খাবার পাঠাচ্ছে না, তা তোমরা কেউ আর বাঁচতে পারবে না, এরকম করে তো লাভ নেই। তাই জন্য কি দরকার, ওই খাবারটাকে পুরো সেলের মধ্যে, পুরো কোষের মধ্যে, উদ্ভিদ কোষের মধ্যে ট্রান্সফার করা দরকার, রাইট? ওকে, তো ট্রান্সফার করার জন্য জলের প্রয়োজন হবে, ওটাই বলেছে। দেখো একটা কোষ থেকে অন্য কোষের মধ্যে যদি প্রেরণ করতে চাও, ট্রান্সফার করতে চাও, তাহলে কিন্তু কোষ থেকে কোষান্তরে প্রেরণ করতে কিন্তু জলের প্রয়োজন হবে। নেক্সট বলছে কি জল উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া একটি প্রয়োজনীয় উপাদান, যেটা আমি অলরেডি বলে দিলাম যে উদ্ভিদের সালোক সংশ্লেষ করার জন্য যেমন তোমার সূর্যালোক দরকার, ক্লোরোফিল দরকার, ঠিক তেমন কিন্তু জলও একটা অপরিহার্য উপাদান, রাইট? ওকে, বীজের অঙ্কুর, আচ্ছা উদ্ভিদের কথা তো বললাম, আমাদের ক্ষেত্রে তো প্রয়োজন না, বাড়িতে রান্না করছে জল নেই, তাহলে কি রান্নাটা কমপ্লিট হবে না? তুমি সবজি ধুতে পারবে না, তোমার মানে খাবার বানাতে পারবে, কোনো কিছুই লাভ হবে না। ঠিক তেমন উদ্ভিদের ক্ষেত্রেও এদের রান্না করতে গেলে কিন্তু এদের জলের প্রয়োজন হয়। নেক্সট বলছে কি বীজের অঙ্কুরোদ্গমে জলের সহায়তা করে থাকে। তাহলে বীজ যখন অঙ্কুরোদ্গম করে থাকে, বীজ থেকে যখন অঙ্কুর বার হয় তখনও ক্ষেত্রে কিন্তু আমার জলের প্রয়োজন হয়। বুঝে গেল? নেক্সট বলছে কি খনিজ লবণ, হরমোন এবং বিভিন্ন অজৈব ও জৈব পদার্থ জলীয় মাধ্যমে সমগ্র জীব দিয়ে পরিবাহিত হতে থাকে। অর্থাৎ বোঝা গেল যে কোনো প্রকার তোমার যদি ট্রান্সপোর্ট করতে হয়, ট্রান্সপোর্ট মানে কি একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, তখন সেটা কিন্তু তোমার জলের প্রয়োজন হবে, সেটা উদ্ভিদ দিয়ে হোক, সেটা প্রাণী দিয়ে হোক। বোঝা গেল? ওকে, তাহলে এগুলো তুমি কি দেখলে জলের কি কি তোমার উপকার, আমাদের আমাদের জীবদেহে কি ভূমিকা রয়েছে। এছাড়া কি রয়েছে দেখো, প্রাণী দেহে খাদ্য বস্তুর আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে পাচিত হয়ে পুষ্টিতে সহায়তা করতে, যেটা বললাম বিপাকীয় প্রক্রিয়া, আমাদের মেটাবলাইজ যে প্রসেস রয়েছে, তো সেখানে ক্ষেত্রে জল প্রয়োজন হবে। জল যদি না থাকে কোনো প্রকার মেটাবলিজম হবে না। নেক্সট বলছে কি জল প্রাণী দেহে রক্ত লসিকাকে তরল রেখে খাদ্যের সারাংশ ও উৎসেচক হরমোন, খনিজ লবণ ইত্যাদি কোনো কোনো কোষে সংবাহিত করে থাকে। মানে মনে রাখবে যে কোনো প্রকার কিছু ট্রান্সপোর্ট করতে হেল্প করে থাকে আমাদের জল, উদ্ভিদ দেহ হোক, প্রাণী দেহ। বুঝে গেল? আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, জল ঘর্মাকার মানে মানে ঘাম আকারে যে বেরিয়ে যায় এবং মূত্রাকারে প্রাণীর দেহে বিপাকজাত পদার্থগুলোকে দেহ থেকে দূরীভূত করে দেয়। আচ্ছা, এই যে প্রসেস বলছে যে ঘামের মাধ্যমে, মূত্রের মাধ্যমে যে জলটা বাইরে বেরোচ্ছে, এ কি বলা হয় থাকে? এই প্রসেসটাকে রেচন বলা হয়। রেচন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহে যে বজ্র পদার্থ রয়েছে ওগুলো বাইরে বেরিয়ে যায়। বোঝা গেল? তো সেইগুলোই বলা রয়েছে যে এই এই বজ্র পদার্থগুলো যে বাইরে বার করবে, রেচন প্রক্রিয়া যে করবে, সেটাতে কিন্তু জল প্রয়োজন। জল যদি না থাকে তাহলে আমাদের দেহে রেচন প্রক্রিয়া হবে না। বোঝা গেল? এবার পরে নোট দেওয়া রয়েছে, দেখো এখানে বলছে কি কি বলছে এখানে দেখো, যে মানুষের সাধারণত দৈনিক 3000 ml জলের প্রয়োজন হয়, কারণ দৈনিক মূত্রের সঙ্গে, এটা ইম্পর্টেন্ট, এটা পরেও কাজে লাগবে। দেখো আমাদের প্রতিদিন যে মূত্র ত্যাগ করো সেখানের মাধ্যমে কতটা জল বাইরে বার হয়, 1500 ml জল আমাদের মূত্রের মাধ্যমে দেহ থেকে বাইরে বার হয়। বোঝা গেল?
এবং ঘামের সঙ্গে 800 থেকে 1000 ml জল বাইরে বার হয়, এবং নিঃশ্বাসের সাথেও আমরা যে বাইরে মানে শ্বাস ত্যাগ করছি সেখানেও কিন্তু হচ্ছে 300 ml এর মতো জল বার হয়, মলের সঙ্গে 200 ml এবং জল নির্গত হয়ে থাকে। তাহলে কি কি বুঝলে? আমরা মানে বাইরে মূত্র ত্যাগ করার সময় 1.5 ml, প্লাস তোমার ঘামের মাধ্যমে তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, দেখবে কিছুটা সামনে কাঁচের ধরো করবে, দেখবে একটা বাষ্প আকার তৈরি হচ্ছে, মানে কিছু অ্যামাউন্ট জল তো বেরোচ্ছে, দেখো অল্প অল্প মিনিমাম 300 ml কিন্তু বার হচ্ছে, এবং তোমার কি হচ্ছে না মলের মাধ্যমে কিন্তু জল বাইরে নির্গত হচ্ছে। তাহলে আমাদের বডির মধ্যে টোটাল কত ml জল দরকার? 3000 ml বা 3 লিটার। ওকে, তাহলে আমাদের একটা কমপ্লিট হলো কি জল। জল কি ছিল তোমার? অজৈব উপাদানের মধ্যে, তাই তো, রাইট? এবার নেক্সট কি ছিল আমাদের? নেক্সট দেখো ছিল আমাদের অ্যাসিড। অ্যাসিড জিনিসটা কি? অ্যাসিড বা যাকে অম্ল, এর স্বাদটা কি থাকে? আম্লিক। তাহলে অ্যাসিডের স্বাদটা কি থাকে? আম্লিক। অ্যাসিড আম্লিক। তো অ্যাসিড জিনিসটা কি বলছে দেখো, বলছে যে অ্যাসিড মানে কি আর ক্ষার মানে কি? অ্যাসিড আর ক্ষার দুটো একদম অপোজিট। অ্যাসিড যদি টেস্টটা আম্লিক হয়ে থাকে, যে টক টক স্বাদটা থাকে, আর বেসটা কি থাকে? পুরো একদম বেসিক ক্ষারীয় যেটা। এখানে বলছে দেখো, এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমন্বিত যৌগ বা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ধনাত্মক আধান রূপে কেবলমাত্র হাইড্রোজেন আয়ন, এটা এইচ প্লাস হবে, হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, এবং যার হাইড্রোজেন পরমাণু আংশিক বা সম্পূর্ণরূপে ধাতু বা ধাতুর মতো আচরণকারী যৌগ মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ রূপে লবণ তৈরি করে তাকে অ্যাসিড বলা হয়। দেখো এই পুরো সংজ্ঞাটার মধ্যে লাস্টে কি বলে? লবণ তৈরি করে। তো যখন তোমরা দেখলে অজৈব উপাদানের মধ্যে 4 নাম্বার কিছু লবণ, তার ডেফিনেশনটা এটাও আসবে। তাহলে অ্যাসিড জিনিসটা প্রথম থেকে ভেঙে দেখো, একে কি বলতে চাইছে। দেখো, এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু, তাহলে একটা হাইড্রোজেন পরমাণু থাকতে পারে, আবার একাধিক থাকতে পারে। সমন্বিত যৌগ যা জলীয় দ্রবণে বিয়োজিত হয়, জলীয় দ্রবণে কি? সেখানে মধ্যে জল উপস্থিত রয়েছে, ধনাত্মক আধান রূপে। তাহলে ধনাত্মক মানে কি? পজিটিভ। পজিটিভ আধান রূপে কি তোমার বার করছে? এই পজিটিভ হিসেবে বার করছে তোমার এইচ প্লাস কে। তাহলে বিক্রিয়ার মাধ্যমে পজিটিভ রূপে কি বার করছে? এইচ প্লাস কে। এবং যার হাইড্রোজেন পরমাণু, তাহলে এই যে হাইড্রোজেন পরমাণুটা তৈরি হলো, এটা সম্পূর্ণরূপে বা আংশিক ভাবে, সেটা ধাতু হতে পারে বা ধাতুর মতো আচরণকারী কোনো যৌগ, ধাতু বলতে কি জিঙ্ক রয়েছে, এর সাথে বিক্রিয়া করতে পারে, বা ধাতুর মতো আচরণকারী কোনো যৌগের সাথে বিক্রিয়া করে কি করছে? প্রতিস্থাপিত হচ্ছে। দেখো এই প্রতিস্থাপনটা আংশিক হতে পারে বা সম্পূর্ণ হতে পারে। প্রতিস্থাপিত মানে কি? এখানের মধ্যে একটা আপেল ছিল, এখানের মধ্যে একটা আম ছিল, ওকে, ওই হলো, ঠিক আছে। এখানের মধ্যে এর সাথে এটা, মানে এর সাথে ধরে নাও একটা আচ্ছা ধরো এক সেকেন্ড, প্রতিস্থাপিত এইভাবে বললাম না, এ রয়েছে আর এখানে রয়েছে বি, প্লাস এর রয়েছে কি সি, আর এ রয়েছে কি ডি। প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? যে প্রতিস্থাপিত করে দিল, মানে এর সাথে কি হয়ে গেল? ডি যুক্ত হয়ে গেল, প্লাস বি এর সাথে কি যুক্ত হয়ে গেল? সি যুক্ত হয়ে গেল। তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার, প্রতিস্থাপন হলো, একে আমরা বলছি কি? প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে হাইড্রোজেন পরমাণুটা সেম কোন ধাতু বা ধাতুর মতো যে যৌগগুলো রয়েছে, ধাতু মতো আচরণকারী যৌগ, তার সাথে এই সেম প্রতিস্থাপন বিক্রিয়া করার মাধ্যমে কি বিক্রিয়াজাত পদার্থ রূপে, তাহলে এই যে বিক্রিয়াটা হলো, তার ফলে কি তৈরি করেছে? তার ফলে তৈরি করছে তোমার কি? লবণ প্রস্তুত করছে, এবং জলও তৈরি হবে, তাকে আমরা কি বলছি? অ্যাসিড বলছি। বুঝা গেল? নেক্সট কি বলছে দেখো, এবার আছে অ্যাসিডের বৈশিষ্ট্য। তাহলে অ্যাসিডের বৈশিষ্ট্য আমরা কি কি দেখবো? বলছে অ্যাসিড ভিনেগারের মতো অম্ল স্বাদযুক্ত। এই অম্ল স্বাদযুক্ত কথাটার মানে কি? মানে একটু আম্লিক হবে, মানে কি টক টক ভাব থাকবে একটা। ভিনেগার খেয়েছো, আচারে দেয়, কোনো কিছু সংরক্ষণ করতে ভিনেগার ইউজ করা হয়, তো সেই ভিনেগার সাথে কিরকম থাকে? একদম টক থাকে না, নাকি এটা নুন থাকে? নুন থাকে না নিশ্চয়ই, টক টক থাকে। তো সেই ভিনেগারের স্বাদ হচ্ছে অম্ল স্বাদযুক্ত যেমন থাকে, ঠিক ওটা অ্যাসিডই রয়েছে এক প্রকার। নেক্সট হচ্ছে নীল রঙের, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট,
নীল রঙের লিটমাস কাগজকে লাল রঙে পরিণত করে দেয়। তো এই অ্যাসিড আর বেস কোনটা কি এটা চেনার জন্য এই লিটমাস কাগজ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে লিটমাস কাগজ এটা খুব ইম্পর্টেন্ট। লিটমাস কাগজ এটা হচ্ছে ভিভিআই। এইটা দুটোর ক্ষেত্রে অপোজিট হবে। অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখো, এটা কিন্তু এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসিডের ক্ষেত্রে কি করছে, নীল রঙের লিটমাসকে কি করছে, লাল রঙে পরিণত করছে। তাহলে অ্যাসিড কি করছে, নীল থেকে লাল, নীল থেকে লালে পরিণত করছে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ওকে, নেক্সট বলছে দেখো, অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে থাকে। এটা ইম্পর্টেন্ট যে অ্যাসিড আর ক্ষার দুটো যখন রিয়াকশন হচ্ছে, যখন বিক্রিয়া হচ্ছে, তখন কি করছে, লবণ তৈরি করছে, সল্ট তৈরি করছে, প্লাস তোমার জল উৎপন্ন করছে। বুঝে গেল? যেমন ধরে নাও, রিয়াকশন দেখি আমরা এখানের মধ্যে, চলো দেখা যাক রিয়াকশন এখানের মধ্যে। কি রিয়াকশন না, আমরা একটা অ্যাসিড নেব। হ্যাঁ, অ্যাসিডটা কি হবে, আমার HCl নিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl নিলাম, প্লাস একটা বেস নিলাম NaOH। তাহলে এই অ্যাসিড আর ক্ষারের যে বিক্রিয়া মানে নিলাম দুটো, তাহলে এই দুটো কি তোমার, একটা তোমার হচ্ছে যে অ্যাসিড, একটা কি ক্ষার। তাহলে কোনটা অ্যাসিড আমি বলছি, তোমার হচ্ছে যে এই HClটা হচ্ছে অ্যাসিড, আর NaOHটা কি হচ্ছে তোমার ক্ষার। এবার দেখো তাহলে কি হবে বলেছে, লাইনটা ভালো করে পড়ো। অ্যাসিড আর ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করে। তাহলে লবণ কিভাবে তৈরি করছে দেখো, এখানের ভালো করে দেখো, এটা এখানের Na, এখানের Cl, দুটো একসাথে মিলে গিয়ে কি তৈরি করছে তোমার, কি তৈরি করবে, Na আর Cl এর সাথে মিলে গিয়ে কি তৈরি করছে তোমার, NaCl, সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা কি বলছি, লবণ, বা যাকে আমরা বলছি সল্ট, লবণ সল্ট। ওকে, বাকি পড়ে রইল কে, এখানে দেখো বাকি কে রয়েছে আমাদের এখন, বেচারা কারা হয়েছে, এখানের মধ্যে তোমার রয়েছে OH, আর এখানের মধ্যে রয়েছে H। তাহলে OH আর H কটা H, দুটো H আর O, অর্থাৎ পড়ে রইল তোমার H2 একটা, দুটো H2 দুটো H আর একটা O, অর্থাৎ H2, মানে কি আমার ওয়াটার তৈরি করলো। বোঝা গেল? লাইনটা ক্লিয়ার হলো? তাহলে কি বলেছে, আমার অ্যাসিড আর ক্ষারের সাথে বিক্রিয়া করে তৈরি করছে লবণ আর জল, যেটার একদম রিয়াকশন তোমাকে করে এখানে দেখিয়ে দেওয়া হলো। এই আমাদের অ্যাসিড, এই আমাদের বেস, দুটো মিলে তৈরি করছে তোমার আমার সল্ট অ্যান্ড ওয়াটার। ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট বলছে এই অ্যাসিডকে আমরা কিভাবে ভাগ করতে পারি। দেখো, উৎস মানে কি, যেখান থেকে অ্যাসিডটা তৈরি হচ্ছে, কোথা থেকে পাচ্ছি অ্যাসিডটাকে আমরা, সেই অনুযায়ী আমরা অ্যাসিডকে দুই ভাগে ভাগ করতে পারি। কি কি, একটা তোমার রয়েছে ডিভিশনটা দেখো, একটা রয়েছে তোমার কি খনিজ অ্যাসিড বা মিনারেল অ্যাসিড। খনিজ অ্যাসিড কথাটার মানে কি, খনিজ অ্যাসিড কথাটার মানে কি, তাহলে যেগুলো আমরা খনিজ থেকে পাচ্ছি, যে সমস্ত অ্যাসিড আমরা খনিজ পদার্থ থেকে পাচ্ছি, তাকে আমরা কি বলবো, খনিজ অ্যাসিড। সিম্পল, নাম দেখে বোঝা যাচ্ছে। আর জৈব অ্যাসিড কাকে বলছি, যে সকল অ্যাসিড আমরা জৈব পদার্থ থেকে পাচ্ছি তাকে আমরা অর্গানিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে খনিজ অ্যাসিডের এক্সাম্পল কারা হবে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl রয়েছে, সালফিউরিক অ্যাসিড রয়েছে, এবং নাইট্রিক অ্যাসিড রয়েছে। তাহলে সালফিউরিক অ্যাসিড বলো, নাইট্রিক অ্যাসিড বলো, তোমার হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলো, এগুলো প্রত্যেকটা আমরা খনিজ পদার্থ থেকে পাচ্ছি, তাই এদেরকে আমরা খনিজ অ্যাসিড বলছি। বোঝা গেল? এবার জৈব অ্যাসিডটা কারা হবে, যেটাকে আমরা জৈব পদার্থ থেকে পাচ্ছি। তাই এক্সাম্পল দেখো, ম্যালিক অ্যাসিড তোমরা জানো আপেলে পাওয়া যায়, অক্সালিক অ্যাসিড হবে, এগুলো এক্সাম্পল রয়েছে। এবার ম্যালিক অ্যাসিড যেটা আপেলে পাওয়া যায়, তার সংকেতটা কি দেখো, তার সংকেত হচ্ছে তোমার 1 মিনিট,
তার সংকেত হচ্ছে যে রাইট C4H6O5। আচ্ছা, এই যে বললাম মিনিট, হ্যাঁ দেখো এই যে ম্যালিক অ্যাসিডের সংকেতটা, এর মধ্যে কিন্তু দেখো COOH বন্ড রয়েছে, COOH বন্ড রয়েছে। এটা কিন্তু একটা বৈশিষ্ট্য যে এদের মধ্যে দেখো লাস্ট এখানে লাইনটা পড়ো একবার, হ্যাঁ এটাই খুঁজছিলাম, এই যে ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা, এই জৈব অ্যাসিডের ক্ষেত্রে এটা, যে এই জৈব অ্যাসিড যাদেরকে আমরা জৈব পদার্থ থেকে পাচ্ছি তাদের মধ্যে অন্ততপক্ষে একটা কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিল গ্রুপের কিরকম সংকেত থাকে COOH, কার্বক্সিল গ্রুপের সংকেত কি COOH, মনে রাখবো যেখানে COOH হবে এই গ্রুপটার নামই হচ্ছে তোমার কার্বক্সিল গ্রুপ। তাহলে কার্বক্সিল গ্রুপ বা কার্বক্সিল বর্গ থাকে। এবার দেখো সেম, এটা হচ্ছে ম্যালিক অ্যাসিডের সংকেত C4H6O5। C4 দেখো কার্বন একটা দুটো তিনটে চারটে মিললো, H6 এক তিন একটা দুটো তিনটে চার পাঁচ ছয়, H6 মিললো। আর কি O5, তাহলে দুটো তিনটে চারটে পাঁচটা মিললো। এবার বলছে কার্বক্সিল গ্রুপ থাকবে, যদি এইটা হচ্ছে তার মেন স্ট্রাকচার, হ্যাঁ সংকেত, এটাকে জাস্ট ভাঙা রয়েছে এখানের মধ্যে, দেখো C4টাকে ভেঙেছে CH2 CH এর OH, আর দিকে দুটো হ্যান্ডেল দু হাতে কি রয়েছে, একটা COOH রয়েছে এখানে আর একটা COOH রয়েছে ওখানে, অর্থাৎ অন্তত পক্ষে মিনিমাম মিনিমাম একটা COOH বন্ড থাকবেই, তবেই তাকে আমরা বলবো জৈব অ্যাসিড, যেটা আমরা জৈব পদার্থ থেকে পাচ্ছি। উদাহরণ কি বললাম, ম্যালিক অ্যাসিড অ্যান্ড অক্সালিক অ্যাসিড। ক্লিয়ার, বুঝে গেল? ওকে, নেক্সট নেক্সট বলছে অ্যাসিডের তীব্রতা কতটা, তার এফেক্ট রয়েছে, কতটা পাওয়ার রয়েছে, সে অ্যাসিডের তীব্রতার উপরে বেস করে আমরা দুভাগে ভাগ করতে পারি। আচ্ছা, তো তীব্রতার উপর বেস করে আমরা অ্যাসিডকে দুই ভাগে ভাগ করতে পারছি। একটা কি রয়েছে তোমার তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড মানে কি, এদের এফেক্ট ইন্টেন্সটা প্রচুর হবে, মানে একদম অ্যাসিড থাকে, দেখবে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এগুলো যদি গায়ের উপর পড়ে যায় না, সঙ্গে সঙ্গে জায়গাটা পড়ে যাবে, ওখানে প্রচুর এফেক্টিভ থাকে, প্রচুর তীব্র থাকে। আরেকটা কি হচ্ছে মৃদু অ্যাসিড, যেমন তোমার কার্বনিক অ্যাসিড রয়েছে প্লাস তোমার অ্যাসিডিক অ্যাসিড রয়েছে, এগুলো তো হাতের উপর পড়ে যায়, অতটা এফেক্টিভ হবে না যত তোমার তীব্র অ্যাসিডের ক্ষেত্রে হবে। এগুলো তীব্রতার উপর বেশ করে আমরা, তীব্রতার উপর বা ইন্টেন্সিটির উপর বেশ করে আমরা দুই ধরনের ভাগ করলাম, তীব্র অ্যাসিড মৃদু অ্যাসিড। এক্ষেত্রে হচ্ছে নাইট্রিক অ্যাসিড হবে, সালফিউরিক অ্যাসিড হবে, এক্ষেত্রে হচ্ছে কার্বনিক অ্যাসিড এন্ড অ্যাসিটিক অ্যাসিড রয়েছে। বোঝা গেল? ওকে, নেক্সট চলো। নেক্সট বলছে জীবদেহে অ্যাসিডের ভূমিকা। তাহলে আমরা যেমন জলের ভূমিকা বললাম, এবার চলো আমাদের মধ্যে অ্যাসিডের কি কি হেল্প করছে, অ্যাসিডে থাকার দরকারটা বেশি। অ্যাসিড জীবদেহে রক্ত মধ্যস্থ পিএইচ এর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে থাকে। এই পিএইচ জিনিসটা কি, পিএইচ হচ্ছে আমাদের বডির মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, পিএইচ যদি 7 থাকে তখন থাকে, পিএইচ এর স্কেল রয়েছে, দেখো পিএইচ এর একটা স্কেল রয়েছে, এটা 7 থাকবে তখন আমরা তাকে বলছি নিউট্রাল, 7 থাকলে তখন তাকে আমরা বলছি নিউট্রাল। যদি 7 থেকে কম হয়, এখানে 0 রয়েছে, তখন সেটা কি হবে অ্যাসিড, আর যদি 7 থেকে বেশি হয় তখন সেটা আমরা বলবো বেস বা ক্ষার। এবার এই পিএইচ এর ভারসাম্য যদি রক্ষা না হয় তাহলে কিন্তু অনেক ক্ষতি হবে, সেক্ষেত্রে জীবদেহের কোনো স্ট্রাকচার মানে বডি থাকবেই না, পুরো অনেক ক্ষতি হবে, অনেক মানে মানে যেটা বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে এমন ব্যাপার। তো সেই পিএইচ এর ভারসাম্য বজায় রাখতে আমাদের অ্যাসিডের প্রয়োজন হবে, কারণ যদি যদি একটা কিছু কমে যায়, যদি অ্যাসিড কমে যায় তাহলে বেস বেড়ে যাবে, যদি বেস বেড়ে যায় অ্যাসিড কমে যাবে। যদি এরকমটা হয়, মানে যে কোনো জিনিস এক্সেস ভালো নাই বাট তার কমটাও তো ভালো নয় রে বাবা, তাই না? তো সেক্ষেত্রে এমন হবে, যদি অ্যাসিড না থাকে তাহলে বেসের লেভেল বেড়ে যাবে, যেটা আমাদের বডির পক্ষে ক্ষতিকারক হবে, কারণ আমাদের বডিটা পুরো বেসিক হয়ে যাবে, রাইট? ওকে, নেক্সট চলো, নেক্সট কি বলছে দেখো, এছাড়া বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে এবং দেহে ক্ষারের মাত্রা বেড়ে গেলে অ্যাসিড বেশি মাত্রায় নিঃসৃত হয়ে ক্ষারকে প্রশমিত করে থাকে। তাহলে কি বলছে, আমাদের বডির মধ্যে যেটা বললাম, যদি আমাদের বডির মধ্যে ক্ষার বেড়ে যায়, দেখো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, কি এরকম ব্যাপার একটু ডিটেলসে বলা যাক। আমাদের বডি, ওকে, যার মধ্যে আমার কি রয়েছে অ্যাসিড রয়েছে, যার মধ্যে আমাদের বেস রয়েছে,
দুটো একদম ইকুইলিব্রিয়ামে রয়েছে, একদম সেম সেম রয়েছে। হঠাৎ করে অ্যাসিডের লেভেলটা বেড়ে গেল। ওকে, তাহলে আমার বেসের লেভেলটাকে বাড়াতে হবে, তবে আবার মেনটেন্স যাবো। তুমি আর তোমার বন্ধু বেশি পড়াশোনা করে এগিয়ে গেল, তো তুমি তো ব্যালেন্স করতে গেলে তোমাকে বেশি পড়াশোনা করে এগোতে হবে, নয়তো কি হবে, তুমি নিজে আর তোমার বন্ধু উপরে চলে গেল, তাই তো? ঠিক তেমন ভাবে দেখো এখানে বলছে যে তোমার বডির মধ্যে যখন অ্যাসিডের মাত্রা বেশি হচ্ছে, সরি ক্ষারের মাত্রা, তখন সেক্ষেত্রে অ্যাসিডকে তোমাকে কি করতে হবে, প্রশমিত করার জন্য অ্যাসিডের মাত্রাটা বাড়াতে হবে। নেক্সট বলছে কি, অ্যাসিড খাদ্য গ্রহণের পর খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকায় ভেঙে হজমে সাহায্য করে থাকে। তোমরা কি জানো আমাদের স্টোমাক রয়েছে, বা যাকে আমরা বলছি কি পাকস্থলী। তো সেই পাকস্থলীর মধ্যে কি রয়েছে না, অনেক প্রকার আমাদের এনজাইম রয়েছে। তাহলে আমাদের যে পাকস্থলী রয়েছে তার মধ্যে অনেক কি রয়েছে, HCl রয়েছে, অনেক এনজাইম রয়েছে, উৎসেচক রয়েছে। এগুলো কি করে থাকে না, খাদ্যকে হজম করতে সাহায্য করে দেয়, খাদ্যকে ভেঙে দেয়, তাহলে কি ব্রেক ডাউন করতে হেল্প করে থাকে। ব্রেক ডাউন অফ ফুড ইনটু স্মল পার্টিকেল, ইনটু স্মল পার্টিকেল, অর্থাৎ খাবারকে পার্টিকেল মানে কণা, ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভাঙতে হেল্প করে থাকে কে, তোমার এই HCl গুলো। বুঝা গেল? তাহলে এই HCl কি বলেছে দেখো, এই যে অ্যাসিড খাদ্য গ্রহণের মাধ্যমে, তাহলে HCl কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো সেটা খাদ্য গ্রহণের পর খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকায় ভাঙতে হেল্প করে থাকে। নেক্সট বলছে দেখো, এছাড়া ক্লান্তির পর পেশিকে অক্সিজেনের যোগান দিতে মাইটোকন্ড্রিয়াকে শক্তি যোগাতে ল্যাকটিক অ্যাসিডের ব্যবহার করা হয়ে থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়া, যাকে আমাদের কোষের পাওয়ার হাউস বলা হয় থাকে, শক্তি ঘর বলা হয় থাকে, সে মাইটোকন্ড্রিয়াকে তো শক্তি দেওয়া দরকার, কারণ পাওয়ার হাউসকে পাওয়ার দিতে হবে, না তো সেটা এফেক্টিভ হবে না। তাহলে সেই পাওয়ার হাউসকে পাওয়ার দেওয়ার জন্য কিন্তু অ্যাসিড দরকার হয়ে থাকে। কোন অ্যাসিড দরকার হয়ে থাকে? ল্যাকটিক অ্যাসিড। বোঝা গেল? ওকে, নেক্সট চলো। নেক্সট বলছে ক্ষার। তাহলে আমরা ক্ষার কি দেখলাম, 3 নম্বর ছিল আমাদের বেস বা ক্ষার। ক্ষারটা একদম অ্যাসিডের অপোজিট। অ্যাসিড কি করছে, আমাদের বডির মধ্যে আম্লিক ভাবটা বাড়াচ্ছে। ক্ষার কি করবে, ক্ষারকীয় ভাবটা বাড়াবে। হ্যাঁ, তাহলে বলছে দেখো, জলে দ্রবীভূত যাবতীয় ধাতব মূলকের অক্সাইড ও হাইড্রোক্সাইডকে ক্ষার বলা হয়ে থাকে। তাহলে এরাও কিন্তু জলে দ্রবীভূত হয়, এবং যাবতীয় ধাতব মূলকে, তাহলে যা কিছু ধাতব মূলক রয়েছে তার অক্সাইডকে ওইচকে, অক্সাইড মানে ও, হাইড্রোক্সাইড মানে ওইচ, একে ক্ষার বলা থাকে। যেখানে ক্ষার কথাটা দেখবে সেখানে ওইচ থাকবে, ওইচ মাইনাস, তখন তাকে আমরা বলবো যে ক্ষার রয়েছে ওখানে। আর H+ থাকবে মানে সেটাকে আমরা কি বলবো, অ্যাসিডের সলফ্রিক্স, অ্যাসিড রয়েছে। বোঝা গেল? ওকে, নেক্সট বলছে কি ক্ষারের বৈশিষ্ট্য। আচ্ছা, ক্ষার তো বুঝলাম, কিন্তু ক্ষারের বৈশিষ্ট্য কি রয়েছে? চলো, বলছে ক্ষারকীয় দ্রবণ পিচ্ছিল হয়, মানে একটু মিউকাস টাইপস থাকে, পিচ্ছিল থাকে। এটা তড়িৎ পরিবহনে সক্ষম। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু এই বৈশিষ্ট্য আমরা পড়িনি, কিন্তু বেসের ক্ষেত্রে দেখো, বেস তড়িৎ পরিবহনে সক্ষম, অর্থাৎ এর তড়িৎ পরিবহন করার ক্ষমতা রয়েছে, মানে এর মধ্যে যে ইলেকট্রিক পাঠাও সেটা ইলেকট্রিকটাকে ট্রান্সফার করতে পারবে। বোঝা গেল? ওকে, নেক্সট বলছে, এটা আমি তখন ওই জন্য বলেছিলাম যে ভালো করে দেখে রাখো। অ্যাসিড কি করছে, দেখে লিখি দাও। দেখো, অ্যাসিড 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 কি করছে আর বেস কি করছে? তো কোন স্লাইডে ছিলাম? তাহলে অ্যাসিড কি করেছিল, নীল রঙকে লালে পরিণত করেছিল, লিটমাস কাগজের। ওকে, বেস অপোজিট করবে, দেখো এই লাল রঙকে নীলে পরিণত করবে। তাহলে তুমি আরো সিম্পল করে দেখি, দেখো
সিম্পল স্ট্রাকচার, যে এটা হচ্ছে আমাদের লালু মানে লাল, আর এটা হচ্ছে ব্লু মানে ব্লু কালার, লালু ব্লু, ওকে, নীল কালার, ওকে, লালু আর ব্লু। ট্রিক্স এটা জাস্ট। লালু ব্লু দুটো ভাই ছিল, তো লালুকে মেরে ব্লু করছে কখন, আর ব্লুকে মেরে লালু করছে কখন? লাল থেকে নীল কখন হয়? বেস আছে, তাহলে খার বা বেস এসে কি করছে, লালুকে হ্যাঁ লালুকে নীলু করছে মানে ব্লু করছে, এটা কি করছে, বেস। আর ব্লুকে নীলু লালু করছে কখন? খার বা অ্যাসিড এসে। মনে থাকবে, এটা কিন্তু ভিভিআই একদম ইম্পর্টেন্ট, একদম এমসিকিউ এলে একদম মানুষ ভুল করে, এটা দুটোর মধ্যে ভুলে যায়। আর ভুল মানে লালু ব্লু, লালুকে ব্লু করছে বেশ, ব্লুকে লালু করছে কি অ্যাসিড। ওকে, চলো জাস্ট ট্রিক্স এটা। লাল রঙে লিটমাসকে নীল রঙে পরিণত করে, যেটা বললাম। এবং যেটা বলছি দেখো, আগের ক্ষেত্রে কি বলেছিল, বিয়োজিত হবার ফলে H প্লাস আয়ন তৈরি করবে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন তৈরি করবে। কিন্তু এক্ষেত্রে দেখো কি বলছে না, এক্ষেত্রে বিয়োজিত হয়ে হাইড্রক্সিল আয়ন তৈরি করবে, অর্থাৎ Na প্লাস আর OH মাইনাস যেটা গঠন করছে সেখান থেকে কি হবে, তাহলে NaOH বিয়োজিত হবার ফলে কি তৈরি করবে, Na প্লাস তৈরি করবে প্লাস OH মাইনাস তৈরি করবে, অর্থাৎ এটা কি তৈরি করলো, OH মাইনাস বা যাকে আমরা বলছি হাইড্রক্সিল আয়ন তৈরি করলো। এটা কি তৈরি করলো, হাইড্রক্সিল আয়ন তৈরি করলো। বোঝা গেল? ওকে, নেক্সট তোমার ক্ষারের যে বৈশিষ্ট্য দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, যেটা আমি আগেও দেখালাম। দেখো এখানে সেম রিয়াকশন, সেম সেম অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যে এই স্লাইডটা দেখো, অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া করে কি হয়েছিল, লবণ আর জল তৈরি করেছিল। সেম পয়েন্ট যেমন অ্যাসিডের ক্ষেত্রে বলেছিলাম, কারণ এটা অ্যাসিড ছিল, বেসও রয়েছে, দুজনের মধ্যে তো রিঅ্যাকশনটা হচ্ছে যে তৈরি হচ্ছে, তো অ্যাসিডের ক্যারেক্টারিস্টিক ওটা বলবো, বেসের ক্ষেত্রে ওটা বলবো, যে অ্যাসিড বেস যখনই রিঅ্যাকশন করছে, বারবার কথাটা মনে রাখো, অ্যাসিড বেস রিঅ্যাকশন এন্ড রিঅ্যাকশন দেন ইট ক্যান প্রডিউস সল্ট এন্ড ওয়াটার। বোঝা গেল? তাহলে আজকের মেন টপিকের যেটা ইম্পর্টেন্ট হেডিং ছিল সেটা কি বলা হচ্ছে, বারবার তোর একটা কথা আছে কি, যে বড় করে লিখে থাকো, বড় করে মনে থাকবে যেন, হ্যাঁ, অ্যাসিড অ্যাসিড সুন্দর প্লাস আমাদের বেস, অ্যাসিড এন্ড বেস, বেস বাবা জীবন, দুজনে মিলে কি তৈরি করছে তোমার, সল্ট, সল্ট অ্যান্ড ওয়াটার, ওয়াটারকে আমি H2 লিখে দিলাম, সল্ট অ্যান্ড ওয়াটার। বুঝে গেল? এটা যেন মনে থাকে। আচ্ছা, এবার চলো, এই যে ওইটার আরো কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো অ্যাসিড আর ক্ষারের কি রয়েছে, CaO ক্যালসিয়াম অক্সাইড, এটা কি একটা তোমার অ্যাসিড, ক্ষার রয়েছে, প্লাস 2HCl, দুটো অ্যাসিড রয়েছে, দুটো অ্যাসিড রয়েছে, দুটো HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, দুটো মিলে কি করলো, এখানের Ca আর এখানের Cl, এরা দুজনে পালিয়ে গেল, ভাগ হয়ে গেল, ঠিক আছে, এরা দুটো বন্ধু, এরা দুজন বন্ধু মিলে কি করলো, CaCl2 গঠন করলো, যেটা কি একটা সল্ট বা লবণ। আর এখানের মধ্যে কি রয়েছে তোমার, H2 টা এক্সেস তৈরি করলো। বোঝা গেল? তাহলে ক্ষার আর অ্যাসিড মিলে কিন্তু আলটিমেটলি লবণ আর জল তৈরি করলো, রাইট? নেক্সট দেখো এখানে NaOH আর হচ্ছে HNO3, তাহলে এখানের Na আর এখানের NO3 দুজনে মিলে পালিয়ে কি তৈরি করলো, তোমার সল্ট তৈরি করলো, লবণ তৈরি করলো, রাইট? আর এখানের OH আর এখানের O, এখানে দেখো এখানের OH আর এখানে O মিলে গঠন করলো কি, সরি, এখানের OH আর এখানে O মিলে গঠন করলো H2, রাইট? এখানের H আর এখানের OH, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, H2, যেটা তোমার কি রয়েছে, ওয়াটার। ওকে, সেম দেখো CaOH এর হোল টু H2 এর উপর গঠন করে এটা সল্ট, HCl2 সল্ট এন্ড এটা তোমার হচ্ছে ওয়াটার। কিন্তু পরিস্থিতি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া যেগুলো রয়েছে সেগুলো এখানের মধ্যে রয়েছে, এক্সট্রা কিছুই নেই। ওকে, নেক্সট, যে সকল ক্ষার, এবার হ্যাঁ ক্ষারের মধ্যে যেমন আমরা দেখেছিলাম অ্যাসিডের ক্ষেত্রে তীব্রতা অনুযায়ী দুভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার হাই ইন্টেন্সিটি ছিল, একটা লো ছিল, একটা তীব্র অ্যাসিড ছিল, একটা মৃদু অ্যাসিড ছিল, ঠিক তেমন ভাবেও ক্ষারকেও আমরা ভাগ করতে পারছি, একটা কি রয়েছে তোমার মৃদু ক্ষার বা যাকে উইক অ্যালকালি বলা হচ্ছে, এন্ড স্ট্রং ক্ষার যাকে আমরা তীব্র অ্যালকালি বলছি। ওকে,
তাহলে উইক বলছে কি, যে সকল ক্ষার অল্প মাত্রায় আয়নিত হয় তাকে আমরা বলছি মৃদু ক্ষার। মানে খুব একটা যখন এটা দ্রবীভূত করা হবে বা জলের সাথে রিয়াকশন করানো হবে, খুব একটা বেশি এরা নিজেকে ভেঙে দেবে না। ওকে, তো তাদেরকে আমরা বলছি কি মৃদু ক্ষার, যেমন NH4OH। আর যে সকল ক্ষার তোমার অধিক মাত্রায় আয়নিত হয় তখন তাকে আমরা বলছি তীব্র ক্ষার বা স্ট্রং অ্যালকালি। তীব্র ক্ষার এক্সাম্পল কি হবে? NaOH হবে, KOH হবে, এগুলো হচ্ছে তোমার তীব্র ক্ষার। মনে থাকবে, এগুলো কিন্তু প্রচুর এমসিকিউ আসবে, যে মৃদু ক্ষার এক্সাম্পল, তীব্র ক্ষার এক্সাম্পল, এগুলো কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে তোমার জীবদেহে ক্ষারের ভূমিকা। তাহলে আমাদের হিউম্যান বডির মধ্যে বেসের কি কি ভূমিকা রয়েছে, কেন আমাদেরকে এগুলো জানবো। ওকে, তাহলে দেখো দেহে অ্যাসিডের মাত্রা, যেমন আমি এখানে কি বলেছিলাম যে অ্যাসিড আর বেস দুটোকে আমাদের ব্যালেন্স করে রাখতে হবে। এই যে বলেছিলাম দুটো বন্ধুর কথা, তোমার বন্ধু যদি তোমার থেকে আগে যায় তাহলে তোমার পক্ষে ভালো হবে না, বা তোমার বন্ধু, তোমার বেস্ট ফ্রেন্ড যদি তোমার থেকে পিছিয়ে রয়েছে তাহলে সেক্ষেত্রে তোমার ভালো লাগবে না। তো দুজন একটু ভালো করে মানে দুজনে খুশি হতে হলে কি করতে হবে, দুজনকে সেম লেভেলে থাকতে হবে। তোমার বন্ধু আবার গেলে তোমাকেও আপ যেতে হবে, আর তোমার বন্ধু যদি ডাউন খায় তাহলে তোমাকেও ডাউন খেতে হবে, নাকি? ওটা তো করা যাবে না, দুজনকে আপ করতে হবে। তাহলে দেখো এখানে কি বলছে, যে দেহে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে, যদি অ্যাসিড বেড়ে যায় তখন ক্ষার তাকে প্রশমিত করবে, মানে কি ব্যালেন্সে নিয়ে আসবে, কমিয়ে দেবে। তুই কম ভাই, তোরা তো বাড়ার দরকার নেই, তুই লেভেলে থাক আমার সাথে। বোঝা গেল? নেক্সট কি বলছে, এছাড়া ক্ষার দেহের বিভিন্ন জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমাদের বডির মধ্যে বিভিন্ন ধরনের যে জৈবিক প্রক্রিয়াগুলো হয়ে থাকে সেগুলোকে কন্ট্রোল করে থাকে, বায়োলজিক্যাল প্রসেসগুলোকে। নেক্সট বলছে মানব দেহে রক্ত একটি প্রাকৃতিক বাফার, এবং এই বাফারকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু কি হয়, ক্ষারের প্রয়োজন হয়ে থাকে। তো বাফার জিনিসটা কি, যেসব উপাদান রক্তের পিএইচ কে অপরিবর্তিত রাখে। তাহলে এখানে লিখে রাখি একটা, যেসব উপাদান অপরিবর্তিত রাখে। যেসব উপাদান রক্তের পিএইচ কে অপরিবর্তিত রাখে তাকে আমরা কি বলছি, বাফার। পিএইচ টা আগে বলে দিলাম। ওকে, দেখো নেক্সট বলছে, এছাড়া এছাড়া বিভিন্ন উৎসেচক যেমন ট্রিপসিন ক্ষারীয় মাধ্যমে ভালো কাজ করে থাকে। তাহলে উৎসেচক যেগুলো কাজ করে থাকে, যেগুলো এনজাইম কাজ করে থাকে, তাদের কাজ করার জন্য নির্দিষ্ট মাধ্যম দরকার হয়ে থাকে। কেউ কেউ বেশি মাধ্যমে বেশ লেভেলে কাজ করে থাকে, কেউ ক্ষার মাধ্যম মানে সরি অ্যাসিডে ভালো কাজ করে থাকে। তো ঠিক তেমন ট্রিপসিন আমাদের বডির মধ্যে একটা এনজাইম যেটা হেল্প করে থাকে পরিপাকে, মেটাবলিজমে। সেই ট্রিপসিন কিন্তু যখন সেখানে ক্ষার ভালো হয়ে থাকে, যখন ক্ষার বেশি থাকে তখন সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে থাকে। তাহলে এগুলো কি হলো, আমাদের বডির মধ্যে আমাদের বেশের কি কি ভূমিকা রয়েছে, বেশ থাকলে তবে আমাদের বডির মধ্যে এই সমস্ত কাজগুলো হেল্পফুল হবে। বুঝে গেল? নেক্সট চলো, নেক্সট বলছে কি লবণ, সল্ট। তাহলে 3 নাম্বার হলো আমাদের, নেক্সট হলো 3টে হলো 4 নাকি, হ্যাঁ 3টে হলো, এটা 4 নাম্বার। তো 4 নাম্বার কি বলছে, সল্ট। সল্ট, এতক্ষণ তো বারবার আমরা সল্ট নিয়ে আলোচনা করলাম, রাইট? আমরা দেখলাম অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে সল্ট তৈরি করছে, বড় করে লিখে গেছে এখানে দেখো, এই যে অ্যাসিড ক্ষার বেস বিক্রিয়া করে সল্ট তৈরি করছে। তো চলো সেই সল্টটাকে একটু দেখা যাক। তোমার বাড়িতে লবণ ইউজ করো, যে কোনো প্রকার রান্নাতে লবণ ছাড়া মাস্ট, লবণ ছাড়া খাবার ভালোই লাগবে, টেস্ট হবে না, রাইট? তো সেই সল্ট কি বলছে, কোনো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কথাটার মানে কি, যে ওই যে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন গুলো কি করছে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়াটা কোথায় গেল, হুম, এই হাইড্রোজেন পরমাণুটা তো প্রতিস্থাপিত হচ্ছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিস্থাপনযোগ্য যে হাইড্রোজেন পরমাণু ছিল সেটা কোন ধাতু বা ধাতুকর্মী মূলকের দ্বারা, এখানে রয়েছে ধাতু বা কি রয়েছে তোমার ধাতুকর্মী মূলকের দ্বারা সম্পূর্ণরূপে বা আংশিকভাবে প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন করে তাকে আমরা কি বলছি, লবণ। বোঝা গেল? দেখো এখানে রয়েছে HCl অ্যাসিড রয়েছে, প্লাস তোমার কি রয়েছে, ক্ষার রয়েছে, বিক্রিয়া করে কি হচ্ছে, এখানের Na এখানের Cl দুজনে মিলে চলে গেল তোমার কি তৈরি করতে, NaCl। এখানের OH এখানের H, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে তৈরি করলো কি H2O, অর্থাৎ ওয়াটার। বোঝা গেল? নেক্সট এখানে দেখো H2SO4 রয়েছে, জিঙ্ক রয়েছে,
এটা অ্যাসিডের ক্ষেত্রে আছে ধাতুর সাথে বিক্রিয়া করছে, এখানে জেড এখানে SO4 মিলে তৈরি করছে কি ZnSO4, এবং এখানে কি মুক্ত করে দিল, হাইড্রোজেনকে ফ্রিলি মুক্ত করে দিল, এখানে জল তৈরি করলো না। রাইট, ওকে। নেক্সট কি বলছে দেখো, উল্লেখিত বিক্রিয়ায় উৎপন্ন NaCl আর ZnSO4 লবণ, এই যে এগুলো যেগুলো তৈরি করছে হলো কি লবণ, এখানে যেগুলো তৈরি করছে এগুলো লবণ রয়েছে, এই যে এটা না NaCl এন্ড ZnSO4 এগুলো কি লবণ রয়েছে, এখানে কিন্তু জল উৎপন্ন করেছে, এখানে কিন্তু করছে না। নেক্সট কি বলছে দেখো, আসলে ক্ষারকের ঋণাত্মক অংশ এবং অ্যাসিডের ধনাত্মক বা যাকে ক্যাটায়ন আয়নের মধ্যে বলা রয়েছে মিলিত হয়ে লবণ সৃষ্টি করে থাকে। তাহলে কি বলছে, ক্ষারের যে নেগেটিভ পার্ট রয়েছে, মানে ক্ষার বলতে কি OH এর কথা বলা রয়েছে এখানে, এই নেগেটিভ পার্টটা, আর অ্যাসিডের যে ধনাত্মক পার্ট রয়েছে, অ্যাসিডের মধ্যে ধনাত্মক পার্টই রয়েছে দেখো, এই দুটো মিলে কি তৈরি করছে, তোমার সল্ট তৈরি করছে। ওকে, তাহলে এখানের মধ্যে দেখো সল্ট তৈরি করার শর্তটা বোঝা গেল আমাদের। এবার এই বিক্রিয়াটার মধ্যে কি দিয়েছে, NaOH প্লাস HCl, ওই যেটা রাসায়নিকের পর্যন্ত করছে ওটা দেওয়া আছে এখানের মধ্যে, যে NaOH প্লাস HCl, অ্যাসিড আর ক্ষার, তাহলে এটা কি অ্যাসিড, এটা ক্ষার, দুটো মিলে তৈরি করলো কি NaCl। তাহলে কি রয়েছে, ক্ষারকের ঋণাত্মক অংশ, তাহলে ক্ষারের ঋণাত্মক অংশ কি রয়েছে তোমার এটা, আর কি গঠন করলো H2, আর অ্যাসিডের ধনাত্মক অংশ Na প্লাস আর Cl মাইনাস, দুটো মিলে গঠন করলো NaCl। ওকে, নেক্সট বলছে কি লবণের প্রকারভেদ, প্রত্যেক ক্ষেত্রে প্রকারভেদ আছে, লবণই বা বাদ যাবে কেন, লবণের ক্ষেত্রে দেখো রয়েছে লবণ সাধারণত 3 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে তোমার কি সমিত বা প্রশম লবণ, যেমন HCl, মানে দুটো ক্ষেত্রে কোনো চার্জ এক্সট্রা নেই, H প্লাস Cl মাইনাস থেকে উৎপন্ন NaCl এক প্রকার সমিত লবণ। তাহলে এই NaCl এর ক্ষেত্রে কি বলছে, NaCl এর ক্ষেত্রে যদি ভাঙো তুমি NaCl কে, NaCl কি হচ্ছে Na প্লাস প্লাস Cl মাইনাস, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে দুটো মিলে কি রয়েছে, প্রশম হয়ে গেছে, সমিত রয়েছে, নিউট্রাল রয়েছে। ওকে, আরেকটা কি রয়েছে তোমার দেখো, আম্লিক বা বাই লবণ, যেমন H2SO4 অম্ল থেকে উৎপন্ন NaHSO4, অর্থাৎ এক্ষেত্রে দেখো কি রয়েছে তোমার, এগুলো জাস্ট মনে রাখবে হবে, দেখো কি মনে রাখবেন, এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে, Na প্লাস 1 সেকেন্ড, Na প্লাস আর Cl মাইনাস, তাহলে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, রাইট। কিন্তু এই সেকেন্ড ক্ষেত্রে দেখো, যখন সেখানে তোমার NaHSO4 তৈরি হলো, NaHSO4, তখন কি হচ্ছে, এখানের মধ্যে একটা হাইড্রোজেন এক্সট্রা চলে আসছে, তাহলে এই যে হাইড্রোজেনটা এক্সট্রা চলে আসছে, একে আমরা কি বলছি, এজন্য হয়ে গেল এর নাম কি আম্লিক বা বাই লবণ। আর ক্ষারীয় লবণটা কি রয়েছে, লেড নাইট্রেট রয়েছে, ক্ষারীয় লেড ক্লোরাইডের ক্ষেত্রে তোমার OH-টা বেশি থাকবে। ওকে, তো নেক্সট কি বলছে, একদম লাস্টের দিকে আসছে আমরা এবার, নেক্সট হচ্ছে তোমার জীবদেহে লবণের ভূমিকা কি রয়েছে। লবণ আমাদের দেহের বিভিন্ন তরলের, বিশেষ করে রক্তের সাম্যতা বজায় রাখে, অর্থাৎ ওই pH বজায় রাখতে সাহায্য করে, কারণ দেহ থেকে অতিরিক্ত তরল বেরিয়ে গেলে আমাদের লবণ জল অর্থাৎ ORS পান করতে বলা হয়। যখন আমাদের ডায়রিয়া হয় তখন কি বলে যে ORS জল পান করতে হবে, কারণ আমাদের বডির মধ্যে অলরেডি প্রচুর পরিমাণে অ্যাসিড বেস ডিসব্যালেন্স হয়ে গেছে, সেজন্য কি করতে হবে, তোমার ORS জল পান করতে হবে। এবং দেহে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে লবণ তাকে প্রশমিত করে থাকে। তাহলে আমাদের যখন দেহের মধ্যে, এগুলো তোমাদের এত ডিটেলস বুঝতে পারবে না, বাট জেনে রাখবে, যখন ডায়রিয়া হয় তখন প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট লস হয়ে থাকে। ওকে, তো সেই ইলেকট্রোলাইট লস গুলোকে প্রিভেন্ট করার জন্য তখন আমাদের ORS জল পান করতে বলা হয়। তো সেক্ষেত্রে অ্যাসিডের মাত্রাটা কি বলতে দেখো, অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায় সেক্ষেত্রে, কারণ আমাদের তখন বডি থেকে বেস গুলো বেরিয়ে যায়, বেস কমে যায়, তার ফলে আমাদেরকে ORS জল পান করতে বলে। এবং বিভিন্ন প্রকার পেশি সঞ্চালন, হৃদস্পন্দন নিয়ন্ত্রণের জন্য লবণের প্রয়োজন রয়েছে। হচ্ছে কোষে গ্যাসের ভূমিকা, তাহলে আমরা ভাগে যেগুলো পড়েছিলাম সেগুলো কি দেখো, লাস্টে কি ছিল, একদম প্রথমে জল পড়েছি, অ্যাসিড পড়েছি, ক্ষার পড়েছি, লবণ পড়েছি, গ্যাস পড়েছি। তাহলে গ্যাসটা এবার চলো লাস্ট, গ্যাস কি,
বিভিন্ন গ্যাস থাকে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, বিভিন্ন গ্যাস আছে। তো সেটার আমাদের কোষের মধ্যে কি ভূমিকা রয়েছে, কোষে গ্যাসের ভূমিকাটা কি? আচ্ছা, কোষের প্রোটোপ্লাজমে নাইট্রোজেন একটি বিশেষ উপাদান। তাহলে নাইট্রোজেন গ্যাস, এইটা আমাদের কোষের প্রোটোপ্লাজমের একটা গুরুত্বপূর্ণ উপাদান। প্রোটোপ্লাজম মানে কি? সাইটোপ্লাজম প্লাস কোষাঙ্গন। একটি বিশেষ উপাদান শ্বসন ক্রিয়ার জন্য অক্সিজেন কোষে প্রবেশ করে এবং জারণ ক্রিয়ায় অংশ নেয়। অপরপক্ষে জারণ ক্রিয়ায় উৎপন্ন CO2 কোষ থেকে মুক্ত হয়ে অপরপক্ষে উদ্ভিদের সবুজ কোষে CO2 খাদ্য উৎপন্ন করে। তাহলে কি বলেছিলাম, কি জানো তোমার এটা জেনারেল নলেজ, যে আমাদের যে উদ্ভিদ কোষ থাকে সেখানের মধ্যে এটা উদ্ভিদ কোষ রয়েছে, উদ্ভিদ রয়েছে। তাহলে উদ্ভিদ কি করছে, আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। আর এটা যদি আমরা হিউম্যান ধরে থাকি, একটা হিউম্যান রয়েছে এখানের মধ্যে। তাহলে এ কি করছে আমাদের, এ কি করছে না, CO2 দিচ্ছে। তাহলে সেই CO2 যাচ্ছে কোথায়, সেই CO2 যাচ্ছে আমাদের উদ্ভিদের কাছে, আর এই অক্সিজেন কি আসছে আমাদের মানুষের কাছে। তো দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে, বলে হেল্প করছে। বুঝে গেল? তাহলে এটা হচ্ছে আমাদের গ্যাসের ভূমিকা। তাহলে চলো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত, যেখানের মধ্যে আমরা কি কি জেনেছিলাম, এইগুলো আমাদের পার্ট ছিল। জৈবকে আমরা দুভাগ ভাগ করেছিলাম, একটা অজৈব উপাদান, একটা জৈব। তাহলে অজৈবর 5টা ভাগ যে পড়লাম, জল বলো, অ্যাসিড বলো, ক্ষার, লবণ আর গ্যাস। তাহলে এইগুলো আমাদের কি হলো, কমপ্লিট হয়ে গেল, একটা একটা করে আমরা দেখলাম। তো তাহলে এই ভিডিওটার মধ্যে আশা করি ক্লিয়ার হয়েছে, কারণ যতটা পারতে ডিটেলস আমি বলেছি। যদি তারপরে কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এরপর নেক্সট ভিডিওগুলো আরো ইন্টারেস্টিং, কারণ জীবন বিজ্ঞান মানে তোমাদের জীবনের বিজ্ঞান। অর্থাৎ এখানে কিভাবে লাইফ তৈরি হতে স্টার্ট হয়ে লাইফের মধ্যে প্রচন্ড কি কি রিয়াকশন হচ্ছে, একটু জেড তোমরা জানবে, বিভিন্ন বিভিন্ন ধরনের তোমার রোগ সম্পর্কে জানবে। প্রত্যেকটা জিনিস কিন্তু লাইফ সায়েন্সে রয়েছে, অর্থাৎ জীবনের বিজ্ঞান। ঠিক আছে? তো কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো, আর নেক্সট ভিডিওতে আমরা নেক্সট আরো পার্ট নিয়ে ইন্টারেস্টিং জানবো। আজকে ভিডিও পর্যন্ত, থ্যাংক ইউ, বাই।